পাঠ করছি ছোট গল্প রাতের রজনীগন্ধা। গল্পটি লিখেছেন লেখিকা অনামিকা মণ্ডল। আজ একটু তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে এলো রোহন। কবজি উল্টে ঘড়িটা দেখল, তারপর মনে মনে বলল, না, এখনও 9টা বাজেনি। 9টার এসি বাসটা পেলে ঘণ্টাখানেকের মধ্যেই মধ্যমগ্রাম থেকে লেক টাউনে মিসেস পলের বাড়ি চলে যেতে পারবে। এত সময় লাগে না। ভিআইপিতে জ্যামের জন্যই একটু হাতে সময় নিয়ে বের হয়েছে। তাছাড়া আজ স্যালনে তেমন একটা ভিড়ও ছিল না। যা 2-1জন এসেছিল সবই রাজদার কাস্টমার। বিকেলের পর কেউ আর তার কাছে আসেনি, তাই আজ একটু তাড়াতাড়ি বের হতে পেরেছে সে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু বিরক্তই হয় রোহন। দূর, আজও বাস লেট। এই মিসেস পল একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ডাইরেক্টর। অফিসেও উনি খুব পাংচুয়াল, তেমনি ফুর্তিতেও। একটু দেরি হলেই রেগে যান আর এজেন্সিতে রিপোর্ট করেন। তবে ওনার টাইম মতো চললে উনি খুব ভালো মানুষ। নির্ধারিত টাকার অনেক বেশি উনি দেন, আবার গিফটও দেন। এই যেমন রোহনের হাতের এই সুইস ঘড়িটি উনি গত বছর সুইজারল্যান্ড থেকে এনেছিলেন। কবজি উল্টে আবার সময় দেখে রোহন। না, মাত্র 9টা 5। একা একা দাঁড়িয়ে আছে বলেই এত বিরক্ত লাগছে। হাত দিয়ে জেল লাগানো চুলটা সেট করতে করতেই বাসটা চলে আসে। এত রাতে কলকাতার দিকে যাওয়ার বাস প্রায় ফাঁকা। উঠেই একটা জানালার দিকে সিট পেয়ে বসে যায় রোহন। এত বড় হয়ে গেল, তাও রাতের কলকাতা দেখতে বড় ভালো লাগে তার। জানালার বাইরে দিয়ে চোখ রেখে রাতের কলকাতা দেখতে দেখতে চলেছে সে। হঠাৎই উল্টো দিকে সিটে চোখ চলে যায় রোহনের। একটি 24 কি 25 বছরের মেয়ে সেখানে বসে। খুব সুন্দরী না হলেও একটা আলগা চটক আছে মেয়েটির। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। এত রাতেও মেয়েটি বেশ সাজগোজ করে পরিপাটি পোশাকে বাস যাত্রা করছে। বোঝাই যাচ্ছে অফিস ফেরত যাত্রী নয়। থাকবে, বেশি দেখে লাভ কি। মনে মনে এই কথা ভেবে আবার জানালা দিয়ে বাইরের দিকে তাকালো রোহন। সবেই এয়ারপোর্ট পার হয়েছে। এমন সময় কন্ডাক্টর এসে রোহনের কাছে টাকা চায়। রোহন পকেটে হাত দিয়ে দেখে মানিব্যাগ নেই। এ বাবা, কোথায় গেল ওর মানি পার্স? এসির মধ্যেও ঘামতে থাকে রোহন। কন্ডাক্টর মেয়েটি থেকে টিকিট কাটতে কাটতে বলল, আপনারটা? রোহন ফ্যাল করে তাকিয়ে বলল, দাদা, আমার পার্সটা নেই। পকেটে আবার হাত দিয়ে টাকা খোঁজে রোহন। না, আজ তো এই প্যান্টটা নতুন ভাঁজ ভেঙে পড়ে এলো। এর মধ্যে টাকা থাকবে কি করে? হতভম্ব রোহন কন্ডাক্টরকে বলল, দাদা, আমি এই বাসে সপ্তাহে 3 দিন যাই। পরের দিন টাকা দেব। আজ আমাকে লেক টাউনে নামিয়ে দিন। কন্ডাক্টর বলল, না দাদা, তা পারবো না। আপনি পরের স্টপে নেমে যান। রোহন বলে, এত রাতে আমি তারপর যাব কি করে? প্লিজ, এই রকম করবেন না। রোহনের গলায় আকুতি ঝরে পড়ে। কন্ডাক্টর মাথা নেড়ে নিজের অসম্মতি জানিয়ে বলে, এইসব ফালতু ঝামেলা সহ্য করতে পারবো না দাদা। আপনি পরের স্টপে নেমে যাবেন। এমন সময় মেয়েটির আগত গলায় বলে, আপনারা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানেন না? উনি বিপদে পড়েছেন বলেই তো অনুরোধ করছেন। ব্যাগ থেকে একটা 200 টাকার নোট বের করে কন্ডাক্টরকে দিয়ে বলে, এই নিন আপনার ভাড়া, চৌমাথা থেকে লেক টাউন। তারপর রোহনের দিকে তাকিয়ে বলে, কি ঠিক বললাম তো? রোহন সম্মতিসূচক মাথা নাড়ায়। টিকিট হয়ে গেলে টিকিট আর বাকি টাকাটা রোহনের হাতে ধরিয়ে দিয়ে বলে, নিন, এটা ধরুন। রোহনের কৃতজ্ঞতায় চোখ ভিজে আসে। রোহন বলে, এতটা লাগবে না, শুধু টিকিটটা হলেই হবে। মেয়েটি বলে, না, টাকাটা রাখুন, যদি দরকার হয়। আমি এই বাসে আজ প্রথম এলাম। আসলে কালই আমরা বারাসাতে এলাম। এবার থেকে আমিও এই বাসেই যাব। আপনার সাথে দেখা হয়ে যাবে, তখন দিয়ে দেবেন বলে মিষ্টি করে একটা হাসি হাসে মেয়েটি। তখনই ওর গজদন্ত বের হয়ে আসে। সেই হাসি দেখেই রোহনের মনে হয়, এই হাসিকেই বোধহয় মুক্ত ছড়ানো হাসি বলে। রাজপথে নিয়নবাতির মায়াবী আলোর ভিতর দিয়ে বাস চলেছে। রোহন মেয়েটিকে জিজ্ঞেস করল, আপনার নামটা জানতে পারি? মেয়েটির নাম বলার আগেই রোহনের ফোন বেজে উঠল। ফোনের ওপার থেকে রোহনের স্যালনের রাজদা বলে উঠল, আরে ভাই, তুই তো তোর মানিব্যাগ এখানে ফেলে গেছিস।
তোর বাড়িতে ফোন করেছিলাম। তোর ভাই বলল তুই নাকি রাতে কী সব কাজ করিস, ওখানে গেছিস। তো ভাই, গেলি কি করে? আর পার্সটা কি বাড়িতে দিয়ে আসবো? রোহন একটা স্বস্তিসূচক শ্বাস ছেড়ে বলে, তাই দিয়ে আয় না দাদা, আমার এদিকটা ম্যানেজ হয়ে গেছে, আমি কাজে যেতে পারবো। ফোন কেটে মেয়েটির দিকে তাকায় রোহন। মেয়েটি বলে, আমার নাম নিশা, আগে আহিরি টোলায় থাকতাম, পুরনো ভাড়া বাড়িতে। তো ফ্ল্যাট হবে বলে বাড়িওয়ালা কিছু টাকা হাতে ধরিয়ে তুলে দিল। এখন বারাসাতে চাঁপাডালিতে ভাড়া বাড়িতে থাকি। আমার কাজ ওই রাতেই। প্রথম আলাপেই মেয়েটির সপ্রতিভ ব্যবহারে মুগ্ধ হয়ে যায় রোহন। পরক্ষণেই নিজেকে শাসন করে, সামলায়। ওর তো আজ আর কোনো মেয়ের ভালোবাসা পাওয়ার যোগ্যতাই নেই। জীবন ওর থেকে সেই অধিকার কেড়ে নিয়েছে। মাথাটা নিচু করে রোহন। এমন সময় মেয়েটির ফোন আসে। তাকাবে না ভেবেও ফোনের স্ক্রিনে চোখ চলে যায় রোহনের। সেখানে দেখে আদি কলিং লেখা। মুহূর্তে মেয়েটির মুখে হাসি খেলে যায়। হ্যালো আদি বলার পর বেশ চাপা স্বরে কথোপকথন চলতে থাকে। রোহন বুঝে যায় মেয়েটির বয়ফ্রেন্ডের ফোন, তাই আর মেয়েটিকে বিরক্ত না করেই এগিয়ে যায়। না, এই তো ক্লক টাওয়ারের আলো, লেক টাউন এসে গেছে। গেটের ধারে গিয়ে একবার মেয়েটির দিকে তাকায়। চোখাচোখি হয়ে যাওয়ায় হাত নাড়ে রোহন। মেয়েটিও ফোন কানে নিয়ে হাত দেখায়। তারপর নেমে যায় রোহন। বাস থেকে নেমে সবে রাস্তা পার হয়েছে এমন সময় মিসেস পলের ফোন। হ্যালো রোহন, তুমি কোথায়? রোহন কবজি উল্টে দেখল, না, 10টা বাজতে এখনও মিনিট 2 বাকি আছে। তারপর বলল, হ্যাঁ ম্যাম, পৌঁছে গেছি, এখন বাস স্ট্যান্ডে। আর মিনিট 5-এর মধ্যেই চলে আসছি, 10:15টার আগেই ঢুকবো। ওদিক থেকে মিসেস পল বলল, তুমি বাস স্ট্যান্ডেই দাঁড়াও, আমি আসছি। আজ আমার ছেলে আর ছেলের বউ বিনা নোটিশে আমাকে সারপ্রাইজ দেবে বলে এসেছে, তাই আজ বাড়িতে তোমার থেকে সার্ভিস নিতে পারবো না, তুমি দাঁড়াও। রোহন বাস স্ট্যান্ডে পৌঁছানোর মিনিট 5-এর মধ্যেই মিসেস পল তার সাদা রঙের দামি বিদেশি গাড়ি নিয়ে হাজির। রোহনকে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে গাড়ি ভিআইপিতে নিয়ে গিয়ে গতি বাড়ায়। রোহন মিসেস পলের দিকে তাকায়। সাদা রঙের ফিনফিনে শিফন আর সরু স্লিভলেস লোকাট ব্লাউজের বুকের ক্লিভেজ অত্যন্ত স্পষ্ট। হাতে কেবল একটা ঘড়ি ও গলায় সরু চেনে হিরের পেন্ডেন্ট। কানের ম্যাচিং হিরে দুলে রাস্তার নিয়ন আলো ঠিকরে পড়ছে। গায়ের দামি বিদেশি পারফিউমের গন্ধ কেমন যেন মাতাল করে দিল রোহনকে। পাশে বসা মিসেস পলের গালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো সে। মিসেস পলও যেন ঝলসে উঠল। গাড়ির গতি কমিয়ে দিয়ে রোহনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রোহনের এবার গাটা একটু গুলিয়ে উঠল। গাড়ি আবার গতি নিল। রোহন এবার জানালার বাইরে তাকিয়ে ভাবতে লাগলো, কি অদ্ভুত না এদের জীবন। মানুষের চাহিদার বোধহয় শেষ হয় না। যে যত পায় সে আরও বেশি চায়। এই যে মিসেস পল, পয়সার কুমির। নিজে বিরাট চাকরি করেন, শিক্ষায় রূপে গুণে অনন্যা। আগের বরের সাথে মতের মিল ছিল না বলে 2 বছর আগে ডিভোর্স করে 48 বছর বয়সেও আবার বিয়ে করেন। আগের পক্ষে ছেলে মেয়ে সবই আছে, তবুও আবার মনের মানুষকে বিয়ে করেছেন, কিন্তু তাতেও খুশি নন। বর বাড়ি না থাকলে নেহাতি শারীরিক আনন্দ পাওয়ার জন্য তার মতো অল্প বয়সী হ্যান্ডসাম প্রফেশনাল জিগলোদের ভাড়া করেন। আর তার দিদি সম্বন্ধ করে বিয়ের আগে জামাইবাবুকে মাত্র 1 দিন দেখেছে। বিয়ের পরও শ্বশুরবাড়িতে অকথ্য অত্যাচার সহ্য করেও জামাইবাবুকে ভালোবেসেছে। আর সেই জামাইবাবুই যখন একটা বাচ্চা হওয়ার পর দিদিকে ঘরে রেখে বাইরে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি শুরু করলো, তখন সেটা সহ্য করতে পারল না দিদি। জামাইবাবুর ভালোবাসা না পেয়ে পাগল হয়ে গেল। আর জামাইবাবুও পাগল মেয়েকে গচিয়েছেন বলে বিয়ের 6 বছর পর পাকাপাকিভাবে দিদিকে বাপের বাড়িতে রেখে গেল। গরিব বলে ওরা ক্ষমতাবান জামাইবাবুর বিরুদ্ধে কিছু বলতেও পারল না। সেই শোকে বাবা মারা গেল। আর একটা বেকার ভাই, পাগলি দিদি, বিধবা মা ও বাচ্চা ভাগ্নিকে নিয়ে রোহনের জীবনযুদ্ধ শুরু হলো। সম্বল বলতে পার্ক স্ট্রিটের একটা বিউটি স্যালনে সামান্য চাকরি। তবে রোহনের হাত খুবই ভালো ছিল, তাই পার্ক স্ট্রিটের স্যালনে যখন কাজ করত তখন বেশিরভাগ কেতাদুরস্ত পুরুষ এমনকি মহিলারাও রোহনের কাছে চুল কাটতে পছন্দ করত।
আর অভাব থাকলেও রোহনের চেহারায় তার ছাপ কখনো পড়েনি, বরং ও সুন্দর চেহারা ও সাবলীল ব্যবহারে মুগ্ধ হতো অনেকেই। এই স্যালনেই মাসে 2 থেকে 3 বার করে আসতেন মিসেস পাকরাশি। বছর 45-এর সুন্দরী এই ভদ্রমহিলা স্যালনে এসেই রোহনের খোঁজ করত। বিশেষ করে হেয়ার স্পা রোহনকে ছাড়া করতেই চাইতেন না। এই রকমই একদিন মাথার ম্যাসেজ নেওয়ার সময় রোহনকে জিজ্ঞাসা করল সে এক্সট্রা টাকা রোজগার করতে চায় কিনা। রোহন রাজি হলে নির্দিষ্ট একটা দিনে দেখা করতে বলে। সেই মতো রোহন দেখা করলে রোহনকে ওনার এজেন্সিতে পার্ট টাইম জবের কথা বলেন, সেই সঙ্গে গ্রুমের কথাও বলেন। মিসেস পাকরাশির কথা শুনে রোহন প্রায় বমি করার মতো অবস্থায় বাড়িতে ফিরে আসে। কিন্তু ভাগ্যবোধহয় ওর সাথে আরও কিছু খারাপ খেলা খেলতে চাইছিল, তাই ওই ঘটনার মাসখানেকের মধ্যেই রোহনের চাকরি চলে যায়। এদিকে রোহনের দিদিও খুব অসুস্থ হয়ে পড়ে। মানসিক অসুস্থতা এতটাই বেড়ে যায় যে ডাক্তার ওকে অ্যাসাইলামে ভর্তি করার নির্দেশ দেন। রোহন পাগলের মতো নানা স্যালনে কাজের খোঁজ করতে থাকে। এমনই একদিনে আবার পার্ক স্ট্রিটে মিসেস পাকরাশির সাথে দেখা হয়। উনি রোহনকে ডেকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসান। রোহনের খবর নেন। নিরুপায় হয়ে রোহন ওনাকে ওর কর্মহীন অবস্থার কথা বলে। মিসেস পাকরাশিও রোহনকে চেনা একটা স্যালনে কাজ পাইয়ে দেবেন বলে কথা দেন, তবে শর্ত হিসেবে বলে রোহনকে তার এজেন্সিতে কাজ করতে হবে। এবার রোহনকে রাজি হতে হয়। তারপর থেকে তার জিগলোর জীবন শুরু। বিদেশি গাড়ি ঠান্ডা হিমশীতল আমেজটুকু গায়ে মেখে কাঁচের বাইরে দিয়ে রাতের শহরে চোখ রাখে রোহন। একটা পাগলকে রাস্তায় বসে থাকতে দেখে আবারও পুরনো দিনের কথায় ফিরে যায় সে। মনে পড়ে যায় প্রথম দিনের কাজের শেষে বেশ কিছু টাকাও পায়। টাকাটা পকেটে নিয়ে এজেন্সির বাথরুমে গিয়ে খুব কেঁদেছিল সেদিন রোহন। নিজেকে কেমন যেন ধর্ষিত মনে হয়েছিল। আচ্ছা, ছেলেরা কি ধর্ষিত হয়? তারা তো ধর্ষক। ধর্ষিত কথাটা কি ছেলেদের জন্য খাটে? কি জানি। সে যদি অত পড়াশোনা জানতো তাহলে কি আর নিজের দেহ এইভাবে বেচতে পারত? সে তো তার জীবনের সব পবিত্রতা তার ভালোবাসার মানুষের জন্যই রেখে দিয়েছিল। তবুও টাকাগুলোর দিকে নজর পড়ে মনে হলো, আর যাই হোক না কেন, এই টাকা দিয়ে তো দিদিকে অ্যাসাইলামে রাখা যাবে। ছোটবেলায় যেই দিদি ওদের মায়ের মতো করে আগলে রাখত, সে যদি ওখানে গিয়ে সুস্থ হয়ে ওঠে তো স্বপ্নভঙ্গের দুঃখটা আর থাকবে না। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। বাড়ি এসে দেখলো ওর দিদি কিভাবে যেন দরজা খোলা পেয়ে বড় রাস্তায় চলে গিয়েছিল, আর সেখানে একটা ট্রাক এসে পিষে দিয়ে গেছে ওর দিদিকে। সেও আজ বছর 4 হয়ে গেল। এখন পাকরাশির দেওয়া স্যালনের কাজ ছেড়ে ওরা 3 বন্ধু মিলে চৌমাথার ওখানে একটা স্যালন খুলেছে। খরিদ্দারও আসছে। স্যালনটা আর একটু দাঁড়িয়ে গেলেই ও এই কাজটা ছেড়ে দেবে। পাপের টাকার দরকার নেই ওর। গাড়িটা হালকা ঝাঁকুনি দিয়ে থেমে গেলে অতীতের থেকে বর্তমানে ফিরে আসে রোহন। গাড়ি বাইপাসের ধারে একটা মহার্ঘ বিলাসবহুল হোটেলে এসে দাঁড়িয়েছে। মিসেস পল গাড়ি থেকে নামলে দারোয়ান এসে সেলাম ঠেকায়। মিসেস পল দারোয়ানকে কিছু বলে, তারপর গাড়িতে উঠে রোহনকে বলে, তুমি দারোয়ানের সাথে গিয়ে হোটেলে রুম বুক করো, আমি পিছনে আসছি। তোমার সাথে পরিচয়পত্র আছে তো? রোহন ঘাড় নেড়ে বলে, আধার কার্ড আছে। রোহনের কথা শেষ হওয়ার আগেই মিসেস পল তাড়া লাগায়। রোহন রিসেপশনে গিয়ে রুম বুকের জন্য রেজিস্টারে কিছু লেখাতে থাকে। এইসব ব্যাপারে নিজের পরিচয় ঠিক দেওয়া গেলেও সঙ্গিনীর পরিচয়টা যে গোপন রাখতে হবে সেটা এজেন্সিতে গ্রুম করার সময় শিখিয়েছিল। সব কিছু ফর্মালিটি হয়ে যাওয়ার পর ও হোটেল বয়ের সাথে রুমের দিকে পা বাড়ায়। রুমের করিডোরে এসে যখন দাঁড়িয়েছে তখন রোহন দেখল বাসের ওই নিশা বলে মেয়েটি করিডোরে একটু দূরে দাঁড়িয়ে। রোহনের সাথে চোখাচোখি হয় সৌজন্যের হাসি হাসে নিশা। ও, তাহলে এই হোটেলে চাকরি করে মনে মনে ভাবে রোহন। একটু এগিয়ে গিয়ে কথা বলতে যাবে এমন সময় মিসেস পল এসে হাত ধরে রুমের ভেতরে ঢুকিয়ে দেয়। ঘরে ঢোকার আগে দেখল নিশা বিস্ফারিত চোখে তাকিয়ে আছে ওর দিকে। চোখে সূর্যের আলো ছোঁয়া লেগে ঘুমটা ভেঙে যায় রোহনের। রোহন চোখ খুললে মিসেস পল বলেন, ঘুম ভাঙল তাহলে? শোনো ইয়াংম্যান, এই টেবিলের উপর তোমার পাওনা টাকা আছে, পুরো 10ই আছে। 8,000 তোমার পাওনা আর 2 টিপস। আমি এখনই অফিসে বের হব, তুমি একটু পরে বের হও।
রোহন মিসেস পলের দিকে তাকিয়ে দেখে হালকা সবুজ রঙের শাড়ি আর এয়ার হোস্টেস গলার বড় হাতা ব্লাউজের সাথে রুচিসম্মত সাজ পোশাকে পুরোপুরি বিজনেস লেডি। কেমন একটা সম্ভ্রম জাগে ওনাকে দেখে। কাল রাতের লাস্যময়ী রূপটি আজ অদৃশ্য। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে রোহনকে বলেন, সামনের মাসে 5 আর 6 তারিখ ফাঁকা রেখো, একটু আউটিংয়ে যাব, এক্সট্রা চার্জ নিয়ে ভেবো না। রোহন উত্তর দেওয়ার আগেই উনি বের হয়ে যান। রোহন এবার বিছানা ছেড়ে উঠল। অ্যান্টি রুমের দেওয়াল জোড়া আয়নায় নিজেকে দেখল ভালো করে। এখন ওর শরীরে একটা সুতোও নেই। ঘাড়ে, বুকে, পেটের পাশে মিসেস পলের লাভ বাইট স্পষ্ট। সঙ্গমের আগে উত্তেজনা বাড়াতে কামড়ে আঁচড়ে একসার করেন ভদ্রমহিলা। বুড়ো বয়সের ঘোড়া রোগ আর কি। তারপর নিজের শিথিল হয়ে যাওয়া পুরুষাঙ্গের দিকে তাকিয়ে ভাবে, আর কি কোনো দিন ভালোবাসার টানে ওর শরীর সাড়া দেবে, নাকি কতগুলো বিকৃতকাম মানুষের যৌন তৃষ্ণা মেটাতে গিয়ে ওর শরীর থেকে ভালোবাসার স্বাভাবিক অনুভূতিটাই মরে যাবে। না, আজই এজেন্সিতে গিয়ে বলে দেবে যে ও আর কাজ করতে চায় না। কাল সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি রোহন। চোখ বন্ধ করলেই নিশার বিস্ফারিত দৃষ্টিটা চোখে ভেসে উঠছিল ওর। হোটেলে চাকরি করা মেয়ে হয়ে কি নিশার বোঝেনি যে ওর পেশাটা কি? এত অসম্মানিত এর আগে কখনো লাগেনি রোহনের। জামা কাপড় পরে রুমাল দিয়ে ঘাড়ের উপর কামড়ের দাগটা ঢেকে হোটেলের লাউঞ্জে এসে দেখে নিশা একটা সোফায় বসে আছে। রোহনের সাথে চোখাচোখি হতেই দৃষ্টিটা নামিয়ে নেয় নিশা। রোহন একটা দীর্ঘশ্বাস গোপন করে বাড়ির পথে পা বাড়ায়। রোহন বাড়িতে ফিরে মায়ের হাতে 5,000 টাকা দিয়ে বলে, রাতের কাজটা আমি এবার ছেড়ে দেবো, বুঝলে? রোহনের মা টাকাটা আলমারিতে রাখতে রাখতে বলে, ঠিকই করেছিস, বিয়ে করলে তো আর রাতের কাজটা ছাড়তেই হতো, একটু না হয় আগেই ছাড়লি। রোহন দৃঢ় গলায় বলে, তোমাকে তো বলেইছি মা, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। ভাই কাজ করছে, ওকে বিয়ে করাও। রোহনের মা বিরক্ত হয়ে বলল, কেন সম্ভব নয় সেটা জানতে পারি কি? রোহন চুপ করে যায়। মনে মনে বলে, আমার মনটাই মরে গেছে যে নিজের ওই অসুচি শরীরটা নিয়ে আর কাউকে ভালোবাসতে পারবো না যে মা। চোখের উপর ভেসে ওঠে নিশার মুখটা। না, আজই এজেন্সিতে গিয়ে বলে আসবে যে ও আর কাজ করবে না। দিন 2 পর মিসেস পাকরাশির এজেন্সি থেকে বেরিয়ে এসে একটা দীর্ঘশ্বাস ফেলল রোহন। না, আর সে ওই ঘৃণ্য জীবনে ফিরে যাবে না। বাড়ি ফেরার পথে মনে পড়ল যে এখনও নিশার টাকাটা ফেরত দেওয়া হয়নি। কিন্তু নিশার মুখোমুখি ও আর হতে চায় না। সেদিন সকালে যেভাবে ও চোখ নামিয়ে নিয়েছিল, তারপর আর। কিন্তু টাকাটা কিভাবে দেবে? হঠাৎ মনে পড়ে যায় যে ওর কাছে তো নিশার ফোন নম্বর আছে। ফোন করবে কি? যদি পেটিএম থাকে তো সেখানে টাকা পাঠিয়ে দেবে। পরক্ষণে ভাবল, থাক, ফোনের থেকে বরং একটা মেসেজ করে দেখি। হোয়াটসঅ্যাপে নিশার নম্বরটা অ্যাড করে পেটিএম আছে কিনা জিজ্ঞেস করে মেসেজ করলো রোহন। তারপর বাড়ির দিকে পা বাড়ালো সে। আজ 3 দিন হয়ে গেল নিশার মেসেজের কোনো রিপ্লাই পায়নি রোহন। অস্থির হয়ে গিয়ে শেষ পর্যন্ত ফোনটা করেই ফেলল। ফোনের ওপার থেকে নিশার কান্না মিশ্রিত কণ্ঠস্বর শুনে অস্থির হয়ে পড়ল সে। নিশা রোহনকে তার বাড়িতে আসতে বলেছে। নিশার বাবা মারা গেছেন। ফোনে চাঁপাডালি মোড়ে নিশার বাড়ির ঠিকানা জেনে নিয়ে ফোনটা কেটে দেয় ও। বৈশাখের এক বিকেলে ঠিকানা খুঁজে খুঁজে নিশার বাড়ির দরজায় এসে ধাক্কা দেয় রোহন। নিশা দরজা খুললে পড়ন্ত বিকেলে সূর্যের আলো এসে পড়ে ওর মুখে। হলুদ চুড়িদারে গোধূলির ম্লান আলোয় নিশাকে দেখে কেমন যেন ঘোর লেগে গেল রোহনের। হঠাৎই তুমুল কালবৈশাখী ঝড় ওঠে। নিশা তাড়াতাড়ি ওকে নিয়ে ওদের ঘরে বসায়। ঘরে 2টো ছোট ছোট তক্তপোষ, তারই একটাই এক পৌর ভদ্রলোকের মালা পরা ছবি রাখা। রোহন বুঝতে পারে ইনি নিশার বাবা। হাত জোর করে একটা নমস্কার করলে নিশা বলে, ও হলো আমার আদি, সম্পর্কে আমার বাবা হন, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। রোহন অবাক চোখে এবার নিশার দিকে তাকায়। মেয়েটা বোধহয় খুব কাঁদছিল, তাই চোখ ফুলে আছে। রোহনের কৌতূহলী দৃষ্টির দিকে তাকিয়ে নিশা বলে, তোমার যদি সময় থাকে তো আমার কথা তোমাকে বলতাম। সেদিন সকালে হোটেলে তোমাকে দেখে আমি ঘৃণা করিনি গো, কারণ সেই অধিকার আমার নেই। রোহন আস্তে করে বলে, বলো, আমি শুনব। নিশা খাটের উপর গুছিয়ে বসে বলতে শুরু করে ওর জীবন কাহিনী। জানো রোহন,
আমার বাবা যখন মারা যায় তখন আমি মাত্র 4 বছরের বাচ্চা। মা কিছুদিন আমাকে নিয়ে মামার বাড়িতে ছিল, কিন্তু দাদু মারা যাওয়ার পর ওই বাড়িতে আমাদের থাকা অসম্ভব হয়ে পড়ল। আমি যখন 10 বছরের তখন মা আদি মানে আদিত্য সিংহ রায়কে বিয়ে করে আমাকে নিয়ে আহিরিটোলায় আদিদের বাড়িতে চলে আসে। আমার আর মায়ের মাঝে আদির আশাটা আমি অনেক দিন অবধি মেনে নিতে পারিনি, কিন্তু পরে আদি আমার সবথেকে বড় বন্ধু হয়ে উঠেছিল। মা অনেকবার আদিকে বাবা বলে ডাকানোর চেষ্টা করেছিল, কিন্তু আদি না করেছিল। বলেছিল নিশা আমার বেস্ট ফ্রেন্ড, আর ফ্রেন্ডকে নাম ধরে ডাকতে নেই। কথাগুলো বলতে গিয়ে চোখ ছলছল করে ওঠে নিশার। এবার রোহন সেদিন বাসে নিশার ফোনের আদিটাকে সেটা বুঝতে পারল। একটু থেমে আবার বলতে থাকলো নিশা, আমাদের দিনগুলো ভালোই চলছিল। আমিও দেখতে দেখতে কলেজে উঠলাম। ওই সময় একদিন মাকে নিয়ে বাইকে করে আদি ঘুরতে গিয়েছিল। রাস্তায় এক পথ দুর্ঘটনায় মা মারা যায়, আর আদির কোমরের হাড় ভেঙে দাঁড়ানোর ক্ষমতা চলে যায়। আমার চারপাশে অন্ধকার নেমে আসে। মা মৃত, আদিও আর কাজ করতে পারবে না। তাই বাধ্য হয়ে আমি কলেজের পড়া ছেড়ে দিয়ে কাজ খুঁজতে লাগলাম। এদিক সেদিক নানা কাজ করতে করতে একদিন এক দালালের খপ্পরে পড়লাম। নিজেদের পেট চালাতে হবে, তার উপর আবার আদির চিকিৎসা। বাধ্য হয়ে আমি ওই দালালের কথা মেনে নিলাম। ওরা আমাকে কল গার্লের কাজে লাগিয়ে দিল। আমার বয়স কম, দেখতেও ভালো, তাই দামি হোটেলে বড়লোক কাস্টমারদের সার্ভিস দিতাম। ওই টাকায় আদির চিকিৎসা চলত। 6 মাস আগে একটা অপারেশনের পর আদি অল্প অল্প হাঁটতেও পারত। এত দুঃখের মধ্যেও আদি সুস্থ হয়ে উঠছিল দেখে খুশি হয়েছিলাম। কিন্তু সেদিন হোটেলে এক বড় রাজনৈতিক নেতাকে সার্ভিস দিতে যেতে হয়েছিল। উনি সেদিন আমার থেকে সার্ভিস নেওয়ার পর ওনার 2 সাকরেদের হাতে আমাকে ফেলে রেখে চলে যায়। ওরা 2 জন মিলে আমাকে ধর্ষণ করে। অতি কষ্টে ওদের হাত থেকে পালিয়ে আমি হোটেলের লাউঞ্জে চলে এসে বাঁচি। ওখানে সারা রাত বসেছিলাম শরীরে অসহ্য কষ্ট নিয়ে। তোমাকে দেখে ভেবেছিলাম তোমার কাছে সাহায্য চাইব, কিন্তু লজ্জায় বলতে পারিনি। অতি কষ্টে সেদিন বাড়ি ফিরি। এজেন্সিকে জানালে ওরা রাজনৈতিক নেতার বিরুদ্ধে মুখ খুলতে বারণ করে। বাড়ি এসে আদিকে সব বলি। সব শুনে আদি খুব রেগে যায়। আমাকে নিয়ে থানায় যাই ডায়েরি করতে, কিন্তু আমি খারাপ মেয়ে বলে ওখানে অসম্মানিত হই, কোনো বিচার পাই না। বাড়িতে এসে আদি খুব ভেঙে পড়ে। ওকে না জানিয়ে এই রকম একটা পেশায় গেছে জেনে খুব দুঃখ পায়। ও দুর্বল শরীরে এই ধকলটা নিতে পারে না, রাতে হার্ট অ্যাটাকে মারা যায়। এখন আমি কোথায় যাব কিছু জানি না জানো। সেদিন থানাতে পাড়ার একটি ছেলে ছিল, ও সব শুনেছে আর পাড়াতে এসে আমার নামে বদনাম করেছে। বাড়িওয়ালাও আদির কাজ হয়ে গেলে উঠে যেতে বলেছে। ওদিকে থানায় গেছি বলে এজেন্সিও আর কাজ দেবে না। শেষের কথাগুলো বলতে কান্নায় গলা বুঝিয়ে আসে নিশার। নিশাকে এই অবস্থায় দেখে রোহিতের মনে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। আস্তে আস্তে নিশার কাছে যায়, আলতো করে নিশার গালে চুঁয়ে পড়া মুক্তবিন্দুগুলো মুছে দিয়ে বলে, নিশা, তুমি আর আমি একই অবস্থার শিকার। তবে ওই কাজ আমি সেদিনের পর ছেড়ে দিয়েছি। চৌমাথার মোড়ে একটা স্যালন আছে আমার। তোমার বাবার কাজ মিটে গেলে আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, আমার স্ত্রীর পরিচয়। রোহনের কথা শুনে সেদিনের মতো বিস্ফারিত চোখে তাকায় নিশা। কান্না ভেজা গলায় বলে, আমার কারোর স্ত্রী হওয়ার অধিকার নেই রোহন, আমি পারবো না। রোহন নিজের হাতটা নিশার দিকে বাড়িয়ে বলে, জানি আমাদের দুজনের মনই এখন মরুভূমির মতো শুষ্ক, আর শরীর সেখানে শুকিয়ে যাওয়া একটা নদী খাত। আমিও তাই মায়ের অনেক অনুরোধেও বিয়ে করতে রাজি হইনি। এসো না নিশা, আমরা দুজনে সেই মরুভূমিতে ভালোবাসার গাছ লাগিয়ে বৃষ্টি নামানোর চেষ্টা করি। দেখি না শরীর নদীর মরা খাতে ভালোবাসার ফল্গুধারাকে টেনে বাইরে আনতে পারি কিনা। মনের দিক থেকে দুটো অর্ধমৃত মানুষ যদি পরস্পরকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তো ক্ষতি কি? একবার এই দুর্বল হাতটা ধরে দেখো না, শক্তি না থাকলেও সততার অভাব হবে না, এই কথা তোমাকে দিলাম। রোহনের কথা শেষ হতে নিশা 2 হাতের মুঠোর মধ্যে রোহনের বাড়িয়ে দেওয়া হাতটা অতি সযত্নে চেপে ধরে। তারপর নিজের মনেই বলে, ধরলাম এই হাত, আমিও কথা দিলাম সততার যত্ন দিয়ে আমিও চেষ্টা করব তোমাকে ভালো রাখার।
তোমার দেওয়া সম্মানের মর্যাদা দেওয়ার। নিশার কথা শেষ হলে রোহন নিশার হাতের মুঠিটা নিজের বুকের কাছে সজোরে চেপে ধরে। বাইরে কালবৈশাখী ঝড়ের পরে মুষলধারে বৃষ্টি নামে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।